প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওয়াসিম খন্দকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে তোমাদের শ্রেণী কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। সেজন্যই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি অনলাইন ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পারবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা এটাকে অনুপাত বিশ্লেষণ নামে অভিহিত করে থাকি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আশা করি এই অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায়ও প্রশ্ন আসবে, আর প্রতি বছরই এই অধ্যায় থেকে আমাদের বেশ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এসে থাকে। তো চলো আমরা জেনে নিই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ট্রামসমূহ। অনুপাত বিশ্লেষণ, চলতি সম্পদ, চলতি দায়, তরল সম্পদ, তরল দায়, চলতি মূলধন। এই ট্রামগুলো আমরা বিস্তারিত আলোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দিব, কেননা এই ট্রামগুলো না পারলে আমরা এই অধ্যায় ভালো করে আয়ত্ত করতে পারবো না। আর অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো, আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্ব অনুধাবন করতে পারবো। প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ আর্থিক অবস্থার গতি প্রকৃতি মূল্যায়ন করে মতামত প্রদান করতে পারবো। প্রথমেই আমরা জেনে নেই অনুপাত কাকে বলে। দুটি পরস্পর সম্পর্কযুক্ত বিষয়ের তুলনামূলক সম্পর্কের গাণিতিক প্রকাশকে অনুপাত বলা হয়। বিষয়টি একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাদেরকে পরিষ্কার করতে চাই। ধরো একটি শ্রেণীকক্ষে 100 জন ছাত্র এবং 50 জন ছাত্রী রয়েছে। আমরা যদি ছাত্র এবং ছাত্রীর মধ্যে তুলনার গাণিতিক প্রকাশ করতে চাই, তাহলে আমরা বলবো যে 100 অনুপাত 50। এটাকে আরেকটু ছোট করে যদি আমরা বলি 2 অনুপাত 1, অর্থাৎ শ্রেণীকক্ষে 2 জন ছাত্রের বিপরীতে 1 জন ছাত্র রয়েছে। এই যে তুলনাটা, এটাকে আমরা অনুপাত বলে থাকি। এবার আসো, অনুপাত বিশ্লেষণ কি। প্রতিটি প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে, অর্থাৎ নির্দিষ্ট একটা হিসাবকাল শেষে আর্থিক অবস্থা জানার জন্য প্রতিষ্ঠানগুলো আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। আর্থিক বিবরণী বিশ্লেষণ ও পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে অনুপাত বিশ্লেষণ। একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয়ের তুলনামূলক সম্পর্ককে গাণিতিক বিভাজনের মাধ্যমে প্রকাশ করে তাদের তাৎপর্য নিরূপণ, ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং ভবিষ্যৎ কর্ম নির্দেশনা প্রদান করাকে অনুপাত বিশ্লেষণ বলে। অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলো করার জন্য আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি জানতে হবে, আমরা এখন এগুলো একটু জেনে নেই। প্রথমেই চলতি সম্পদ। যে সম্পদগুলো 1 বছর বা কম সময়ের মধ্যে নগদে রূপান্তরিত হয়, সেগুলোকে চলতি সম্পদ বলে। যেমন নগদ টাকা, ব্যাংকে জমা, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল ইত্যাদি। তো চলতি সম্পদগুলো তোমরা নিশ্চয়ই পূর্বে তোমাদের ধারণায় আছে, কারণ আমরা এগুলা বেসিক আলোচনায় পড়িয়ে থাকি। আর তোমাদের বইয়ে চলতি সম্পদের বিস্তারিত উদাহরণগুলো দেয়া আছে, সেজন্য এখানে আমি খুব বেশি উদাহরণ দেইনি, কয়েকটি উদাহরণ দিয়েছি। তোমরা বই থেকে বাকি উদাহরণগুলো দেখে নিবে। চলতি দায়। যে সকল দায়গুলো অতি দ্রুত, অর্থাৎ 1 বছর বা কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, সেগুলোকে চলতি দায় বলে। যেমন প্রদেয় হিসাব, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত। চলতি দায়ের আরো ডিটেলস তোমাদের বইয়ে রয়েছে, সেখান থেকে তোমরা চলতি দায়গুলো ভালো করে আয়ত্ত করে নিবে। তরল সম্পদ। তরল সম্পদ হলো চলতি সম্পদের এমন একটি অংশ যা অতি দ্রুত নগদ টাকায় রূপান্তর হয়। আমরা তরল সম্পদ নির্ণয় করার জন্য চলতি সম্পদ থেকে দুটি আইটেম বাদ দিয়ে দিব। একটি হচ্ছে সমাপনী মজুত পণ্য, আর একটি হচ্ছে অগ্রিম খরচ। অর্থাৎ আমরা যদি চলতি সম্পদ নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে দুটি স্পেসিফিক আইটেম সেখান থেকে বিয়োগ দিলে আমরা তরল সম্পদ
পেয়ে যাব। এবার আসো তরল দায়। তরল দায় হলো চলতি দায়ের এমন একটি অংশ যা অতি দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, অর্থাৎ এই দায়টি যে কোনো সময় পরিশোধ করা লাগতে পারে। তরল দায় নির্ণয় করা একেবারেই সহজ। আমরা চলতি দায় থেকে শুধুমাত্র ব্যাংক জমাতিরিক্তকে বাদ দিয়ে দিব, তাইলে আমরা কি পাবো? তরল দায় পাবো। চলতি মূলধন। ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে। চলতি মূলধনকে কার্যকরী মূলধন নামেও অভিহিত করা হয়ে থাকে। চলতি মূলধন নির্ণয় করা সহজ। আমরা যেহেতু চলতি সম্পদ এবং চলতি দায় দুইটিই জেনেছি, সেক্ষেত্রে আমাদের চলতি মূলধন বের করাটা তেমন একটা সমস্যা হবে না, কারণ চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে দিলে আমি কি পাবো? চলতি মূলধন পাবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলতি অনুপাত কিভাবে নির্ণয় করা হয় সেই সূত্রটি দেখব। চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। আর এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। আমি একটু বলে রাখি, এই সূত্রটি এবং আদর্শ মানটি এই দুটি তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউতেও এই সূত্র কিংবা সূত্রের আদর্শ মান এসে থাকে। আর অঙ্ক করতে হলে তো নিশ্চয়ই আমাদেরকে এই সূত্রগুলো জানতেই হবে। তো আমরা এই সূত্রে কিভাবে মানগুলো বসাবো? আমাদের প্রশ্নে প্রদত্ত তথ্যগুলো থেকে চলতি সম্পদগুলো আমরা বের করে সেগুলো যোগ করে দিব, যা নিচে দেয়া আছে। আর চলতি দায় একইভাবে আমরা প্রশ্নে প্রদত্ত তথ্য থেকে চলতি দায়গুলো যোগ করে মানগুলা উপরের সূত্রে বসিয়ে তারপর ভাগ দিয়ে একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা লিখে আমরা অনুপাত দিয়ে 1 লিখবো। দেখো আদর্শ মানে এই বিষয়টি উল্লেখ করা আছে। তো এবার তরল অনুপাত। এই তরল অনুপাতকে আরো বিভিন্ন নামে ডাকা হয়। তড়িৎ অনুপাত, দ্রুত অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অনেকগুলো নামই ডাকা হয়। আমি এখানে সবগুলো নাম উল্লেখ করিনি, তোমরা বইয়ে যদি দেখো তোমাদের বইয়ে এগুলো রয়েছে। তো তরল অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায়। এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। আর তরল সম্পদ কিভাবে বের করব সেটা আমরা পূর্বেই শিখে এসেছি, তারপর আমি এখানে আবার উল্লেখ করে দিয়েছি। তরল সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। একইভাবে তরল দায় নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যেটা পূর্বেই আমরা আলোচনা করেছি। তরল দায় সমান চলতি দায় মাইনাস চলতি বা কার্যকরী মূলধন অনুপাত। সূত্র হচ্ছে চলতি বা কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের চলতি বা কার্যকরী মূলধনকে চলতি দায় দিয়ে ভাগ দিলে যে অনুপাতটি পাওয়া যায় সেটি হচ্ছে চলতি বা কার্যকরী মূলধন অনুপাত। এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। চলতি বা কার্যকরী মূলধন বের করার সূত্র আমরা পূর্বেই টার্মটা আলোচনা করে এসেছি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তোমরা যদি চলতি সম্পদগুলো বের করতে পারো আর চলতি দায়টা বের করতে পারো, সেখান থেকে মানগুলো এনে তোমরা এখানে বসিয়ে বিয়োগ করে দিলেই চলতি বা কার্যকরী মূলধনটা পেয়ে যাবে। মজুদ আবর্তন অনুপাত। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। এই সূত্রটি প্রয়োগ করে আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি, এবং এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 8 বার। দেখো আদর্শ মানটার দিকে যদি আমরা একটু তাকাই, আগের যে আদর্শ মানগুলো সেগুলো ছিল অনুপাতে, আর এটা বারে। কখন বার হবে? যদি সূত্রের যে সূত্রটা আমাদের কাছে চাইবে সেই সূত্রে আবর্তন শব্দটি থাকলে আমরা এই আদর্শ মানগুলো বারে লিখবো, অর্থাৎ আমাদের রেজাল্টগুলো বারে বের হবে। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব সেটার আমরা একটা সূত্র দিয়েছি। বিক্রিত পণ্যের ব্যয় দুইটা দিক থেকে বের করা যায়। একটা হচ্ছে নিট বিক্রয় মাইনাস মোট লাভ। আর এই তথ্যগুলো যদি না থাকে, নিচের তথ্যগুলো যদি থাকে, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, সেই তথ্য দিয়ে আমরা বের করতে পারি। এই দুইটির যে কোনো একটি সূত্র অ্যাপ্লাই করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি। সেটা আমাদের অঙ্ক করতে গেলে অঙ্কের যে তথ্যগুলো দেয়া থাকবে সে তথ্যের উপর ভিত্তি করে আমরা কাজটা করে নিব। তারপর হচ্ছে গড় মজুদ। গড় মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি প্রশ্নে শুধুমাত্র সমাপনী মজুদ থাকে আর প্রারম্ভিক মজুদ না থাকে, তাহলে গড় করতে হবে না, সমাপনী মজুদই গড় মজুদ হিসেবে বিবেচিত হবে। মোট লাভ বা মোট মুনাফা অনুপাত। মোট লাভ বা মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, পূর্বের যে আদর্শ মানগুলো ছিল, কোনটা ছিল অনুপাতে, কোনটা ছিল বারে, আর এখানকার আদর্শ মানটি পার্সেন্ট আকারে।
কখন পার্সেন্ট আকারে হবে? আমরা লক্ষ্য করি যে সূত্রে যখন 100 গুণ থাকবে বা শতকরা থাকবে তখন আদর্শ মানটি পার্সেন্ট আকারে হবে। নিট লাভ বা নিট মুনাফা অনুপাত, নিট লাভ বা নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। এই অনুপাতের আদর্শ মানের ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, দুটি আদর্শ মান আমরা উল্লেখ করেছি। একটি হচ্ছে কর পূর্ব নিট মুনাফা, এটার আদর্শ মান হচ্ছে 10% থেকে 15%, আর এটি হচ্ছে কর বাদ নিট মুনাফা, এটার আদর্শ মান হচ্ছে 5% থেকে 10%। প্রশ্নে যদি কর পূর্ববর্তী নিট মুনাফা দেয়া থাকে সেক্ষেত্রে উপরের আদর্শ মানটি কাজে লাগবে, আর প্রশ্নে যদি কর পরবর্তী নিট মুনাফা দেয়া থাকে তাহলে নিচের আদর্শ মানটি কাজে লাগবে। এখন কথা হচ্ছে যদি প্রশ্নে কর পূর্ব কিংবা কর পরবর্তী কোনোটি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব কর বাদ নিট মুনাফা দেয়া আছে। আর এখানে অধিকাংশ তথ্যগুলি প্রশ্নে দেয়া থাকবে, কখনো কখনো নিট বিক্রয়টা মিসিং থাকতে পারে, সেক্ষেত্রে নিট বিক্রয় বের করার জন্য আমরা একটা সূত্র দিয়েছি, সেই সূত্রটা নিচে রয়েছে দেখো, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি পরবর্তীতে কোনো একটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ঘরে থাকো। আল্লাহ হাফেজ।